বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের সঙ্গে অর্থাৎ সর্বস্তরের কর্মীদের সঙ্গে অর্থাৎ পঞ্চায়েত প্রধান উপপ্রধান থেকে শুরু করে জেলা স্তরের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমপি, এমএলএ অর্থাৎ সাংসদ, বিধায়ক সবারকেই নিয়ে তাদের অনুগামী তাদের কিছু লোকেদের নিয়ে বৈঠক করলেন বা মিটিং করলেন বলা যেতে পারে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই মিটিংটা, এই সভাটা গুরুত্বপূর্ণ ছিল বলে আমাদের মনে হয়েছে। কিন্তু কালকে যদি আপনারা বিষয়টি দেখেন, যারা দেখেছেন, যারা সাংবাদিক, যারা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করছেন, তারা যেমন বিষয়টি পর্যবেক্ষণ করেছেন, ঠিক সেই রকমই একাধিক আমি পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেছি, যারা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখেছেন। গতকালের সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথাবার্তা এবং তিনি যে চিন্তিত, সেটা স্পষ্ট করে ধরা পড়েছে। আগামী বিধানসভা নির্বাচনে কি হবে আর কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু তাতে গত 3টে বিধানসভা নির্বাচনের সময় তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তার মধ্যে যে গাম্ভীর্য ছিল, যে একটা জয়ের একটা নিশ্চিত অনুমোদন ছিল এবং তিনি নিজে থেকেই একটা আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে চলতেন, সেই আত্মবিশ্বাসে কোথাও যেন চিট ধরেছে। একদিকে দলীয় অন্তর্দ্বন্দ্ব তো রয়েছে এবং দুর্নীতি যেভাবে আস্তে পিষ্টে এই দলের নেতাদেরকে ধরেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি ইস্যুতে খানিকটা চিন্তার মধ্যে থাকাটাই স্বাভাবিক। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনারা যদি লক্ষ্য করে দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র পর 2016-তে যখন বিধানসভা নির্বাচন লড়তে গেলেন, তখনও তিনি দুর্নীতির একটা বিরাট দুর্নীতির মুখে পড়েছিলেন। তার দলের নেতারা, তার দলের সাংসদরা, তার দলের বিধায়করা টাকা নিচ্ছেন এবং সেই ছবি ভাইরাল হয়ে যাচ্ছে এবং সেটা নিয়ে হইচই পড়ে গেল বিধানসভা নির্বাচনের মুখে। তারপরেও তিনি বিপুল ভোটে জিতলেন। তখন তিনি বলেছিলেন 294টা বিধানসভা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে ভোট দিন, আপনারা আমাকে দেখে ভোট দিন। তখনও পর্যন্ত কিন্তু দুর্নীতির আজ কালীঘাটে পৌঁছায়নি। 2019-এ যদি দেখেন, 2019-এও এই দুর্নীতির রেশ ছিল। সারদা কেলেঙ্কারি তো আমরা 2016-তে দেখেছি, তারপর 2019-এও আমরা বিভিন্ন কেলেঙ্কারির ঘটনা আমরা জানি এবং 2021-এর বিধানসভা নির্বাচনে শিক্ষক নিয়োগ দুর্নীতিটা সামনে আসে এবং সেটা বিশাল দুর্নীতি বলে মনে করা হচ্ছিল এবং কলকাতা হাইকোর্ট যেভাবে একের পর এক রায় দিয়ে এই সরকারকে বিব্রত করছিল, তাতে মনে হচ্ছিল যে এই সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন। আশীর্বাদ কার? 2021-এর বিধানসভা নির্বাচনে খুব অবাক হয়ে দেখলাম এই রাজ্য থেকে স্বাধীনতার পর প্রথম বামেরা এবং কংগ্রেস মুছে যাচ্ছে, তারা শূন্য হয়ে যাচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে মমতা কেন চিন্তিত জানেন? 1 নম্বর, প্রথমত মমতা যাদেরকে শ্রেণী শত্রু বানিয়েছিলেন সেই বামেরা কিন্তু বিধানসভায় শূন্য। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা বিরোধিতায় নেমেছেন, যারা প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন, তারা হচ্ছেন বিজেপি, ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে একটি মাত্র বড় রাজনৈতিক দল আছেন
যারা তাদের যারা ঘনিষ্ঠ, তাদের সঙ্গে যারা গোপন সমঝোতা করে চলেন, যে সকল রাজনৈতিক দলগুলো, সময় এলে সেই রাজনৈতিক দলেরই সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। নবীন পট্টনায়ককে আমরা দেখেছি উড়িষ্যাতে, আমরা দেখেছি উদ্ধব ঠাকরেকে, আমরা দেখেছি অকালি দলের নেতাদের কিভাবে বিজেপির জোট সঙ্গী ছিল, তারপরেও তারা মুছে গেল রাজনীতির মঞ্চ থেকেই, প্রায় বলা যেতে পারে, এখনো বলতে পারে না, ভবিষ্যতে হয়তো উঠে আসতে পারে, কিন্তু এখন তারা সাময়িকভাবে হলেও তারা মুছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন অনেক। আমি হয়তো অন্য একটা ইস্যু নিয়ে করতেই পারতাম, কেন ওয়াকআপ বিল ক্যাবিনেটে পাশ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে পশ্চিমবাংলার মুসলিমদের মসিয়া। তো মসিয়া যখন ওয়াকআপ যে বিলটা ক্যাবিনেটে পাশ করেছেন এবং আগামী এই মার্চ মাসে যে লোকসভা অধিবেশন বসছে সেখানে এটা পাস করানোর চেষ্টা করা হবে, পাস হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রোল কী, তার ভূমিকা কী? তিনি কথায় কথায় যখন সব জায়গায় হুঙ্কার ছাড়েন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে হুঙ্কার ছাড়লেন না কেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পেরেছিলেন সিএ এনআরসি করতে আমি দেব না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআপ বিল নিয়ে নীরব কেন? প্রশ্ন উঠেছে, প্রশ্ন রেখে গেলাম আপনাদের সামনে। দ্বিতীয়ত, দেখবেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা অদ্ভুত প্রক্রিয়া সামনে এনেছেন, একটা অদ্ভুত অভিযোগ সামনে এনেছেন। অভিযোগটা কিন্তু মারাত্মক। ভোটার লিস্টে কারচুপি করা হচ্ছে। রীতিমতো তিনি অভিযোগ করেই ক্ষান্ত হননি। অভিযোগের প্রেক্ষাপটে, অভিযোগকে সামনে রেখে তিনি একটি কমিটি গঠন করেছেন। যে কমিটির নেতৃত্বে আছেন সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নেতা, মানে সবাইকেই রাখা হয়েছে কমিটি। তারা খোঁজ খবর রাখবে যে কোন বিধানসভা কেন্দ্রে কত ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে। ভুয়ো ভোটারের গল্প করছেন তিনি শাসক দলে ক্ষমতায় আছেন। এটা কোথায়? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অভ্যন্তরে যেমন তার ক্ষমতা কমেছে বলে মনে করা হচ্ছে, একই রকমভাবে সরকারের তার অফিসাররা তার কথা শুনছেন না? না হলে কলকাতা পুরসভায় যে ছুটির যে ডিক্লারেশন দেওয়া হয়েছে, ছুটির যে একটা নোটিফিকেশন করা হয়েছে, সেখানে নোটিফিকেশন করতে গিয়ে বলা হচ্ছে বিশ্বকর্মা পুজোর ছুটি বন্ধ রেখে ঈদের ছুটি 2 দিন বাড়ানো হয়েছে। কিন্তু গল্পটা তো এরকম নয়। কিছু সাংবাদিক বসে বসে ইউটিউবে মিথ্যাচার করছেন এবং কিছু মানুষ তাকে দেখছে, এটাও ঠিকই, অনেক মানুষ তাকে দেখছে। বলে রাখা উচিত যে পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন যে এবছরের যে ছুটির হলিডে ক্যালেন্ডার বেরিয়েছে, অর্থাৎ যেটা পশ্চিমবঙ্গ সরকারের যে ছুটির লিস্ট, সেই ছুটির লিস্টে আমরা দেখতে পাচ্ছি, প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি ঈদেতে 2 দিন ছুটি দেওয়া হয়েছে, 31শে মার্চ আর 1 এপ্রিল। এর নতুন কিছু ছিল না। তাহলে যে লোকটি ওই ঘটনাটি টাইপ করেছেন, ওই যে নোটিফিকেশনটা জারি করতেন, হঠাৎ বিশ্বকর্মা পুজোকে কোথা থেকে ঢুকালেন? বিশ্বকর্মা পুজোতে ইদানিং বিগত 5 বছর ধরে কোনো ছুটি নেই। তাহলে দলের অভ্যন্তরে তো বটেই, সরকারের অভ্যন্তরে অফিসারদের মধ্যেও বিজেপির প্রবণতা বেড়েছে। বিজেপি কন্ট্রোলিং অথরিটি পৌঁছে গেছে সরকারের ভেতরে। সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করতে হচ্ছে যে তার ভোটার লিস্টে কারচুপি হয়েছে। ভোটার লিস্টে যদি কারচুপি হয়ে থাকে, তার নেপথ্যে, তার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএম, মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসার, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষক সমাজ যুক্ত রয়েছে, যদি হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে, সেটাও বাস্তবে আনতে হবে। মিথ্যা অভিযোগ করে লাভ নেই। তিনি বলছেন নির্বাচন কমিশন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন তো অনেকদিন থেকে তার বিরুদ্ধে অভিযোগ করছিলেন রাহুল গান্ধী, অনেকদিন থেকে অভিযোগ করে কেজরিওয়াল অভিযোগ করেছিলেন। আপনি তখন কোথায় ছিলেন? বিরোধী দলগুলোর সঙ্গে কণ্ঠস্বর আপনি মেলাননি, তাই আপনি একা পড়ে গেছেন। আগামী দিনে আপনি একা থাকবেন।
আর শেষে যেটা করলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মিটিং শেষে তিনি যে সভাটা করেছেন, হয়তো অনেকেই জানেননি, হয়তো আজকের কাগজে আপনারা সকালে হয়তো দেখবেন। সভা শেষ করার পর নিজের কেন্দ্র অর্থাৎ ভবানীপুর কেন্দ্রের 8 কাউন্সিলরের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। কারণ কি? কারণ কি আপনারা জানেন? আপনারা কি জানেন কারণ? কারণ হচ্ছে যে গতবারে যখন তিনি উপনির্বাচনে জিতলেন, ভবানীপুর উপনির্বাচনে, গত লোকসভা নির্বাচনে, যে সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন, সেখানে ভবানীপুরের 73 নম্বর, 77 নম্বর, 82 নম্বর ওয়ার্ডেই শুধুমাত্র তৃণমূল প্রার্থী এগিয়ে ছিল। বাকি 5টিতে 63, 70, 71, 72, 74 ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। অর্থাৎ বিজেপি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খাস তালুক, সেটাকে দখল করতে চলেছে এবং সেখানে একটু 19-20 হলে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মতোই কলকাতায় হেরে যেতে পারেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সংশয়ে আছেন। সংশয়ে আছেন বলেই তিনি বারবার বলছেন যে নির্বাচন কমিশন বা ভোটার লিস্টে কারচুপি করা হয়েছে, এই গল্প তিনি সামনে আনার চেষ্টা করছেন। আসলে দলের অভ্যন্তরে যে অন্তর্দ্বন্দ্ব তীব্র হয়েছে, যেভাবে এই রাজ্য থেকে কংগ্রেস এবং সিপিএমকে মুছে দেওয়ার পরিকল্পনা হয়েছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিশানা করেছে সিপিএমকে, সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে মমতার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোপন সমঝোতা করে বিজেপির সঙ্গে চলেছে, অর্থাৎ বিজেপি যখন সুযোগ পাবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষতি করে দেবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেজন্যেই বলতে হচ্ছে যে আগামী বছর 215টা বিধানসভা কেন্দ্রে আমরা জিততে চাই। শপথ নিতে হবে তৃণমূল কর্মীদের 215টা আসনে জিততে। ঘটনাচক্রে মোহাম্মদ সেলিম খুব দামি কথা বলেছেন। 215 কেন, 294টা তো বলতে পারতেন, সমগ্র বিধানসভা আসনটাই তিনি পেয়ে যেতে পারেন। কিন্তু মুশকিলটা হলো কেন 215? জানেন কি? গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী কি বলেছিলেন? যে আমি আবকি বার 400 পার, এ কথাটা বাজারে রটিয়ে দেওয়া হয়েছিল, বাজারে মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, জনগণের মনের ভিতরে বিশ্বাস তৈরি করার চেষ্টা হয়েছিল মিডিয়াকে দিয়ে যে এবারে মোদী 400-এর বেশি আসন পাবে। কিন্তু একটু 19-20 হলে মোদী ক্ষমতায় যেতে পারতেন না। পশ্চিমবাংলার ক্ষেত্রে শেষ কথাটা বলেই শেষ করে দেব। আগামী বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন অর্থাৎ 150টা পাওয়াটাই মমতার কাছে চ্যালেঞ্জ হয়ে যাবে। খুব বেশি পেলে 170-এর কাছে গিয়ে থমকে, খুব বেশি পেলে ভালো ফল করলে 170-এর কাছে গিয়ে মমতা থমকে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, পোড় খাওয়া রাজনীতিবিদ বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন বলেই হারার আতঙ্কেই এত কথা বলে গেছেন গতকাল। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশা।